নমস্কার বন্ধুরা, তোমাদের যে আমি কমেন্ট পেয়েছি আগের দুটো ভিডিওতে, তা আমার খুবই ভালো লেগেছে। আজকে আমরা শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানেও আমরা 20টা অঙ্ক করব। আমাদের হয়তো পার্ট 2 দরকার পড়বে, যদি দরকার পড়ে তো আমরা পার্ট 2 আনবো, আর যদি দরকার না পড়ে তো পার্ট 1-এই আমরা সব ধরনের যে অঙ্ক সেগুলো টাচ করে চলে যাব। তোমরা শুধু দেখতে থাকো। আমি একদম আশাবাদী যে তোমাদের উপকার হবে আর তোমরা নতুন কিছু শিখবে। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনে কী আছে দেখো, যে জলে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে শতকরা কত হাইড্রোজেন এবং কত অক্সিজেন বলতে হবে। দেখো, এগুলো হচ্ছে খুবই বেসিক অঙ্ক। আমরা কি প্রত্যেকটা যে আমি অধ্যায়, তার প্রত্যেকটা ভিডিওতে প্রথমে আমি অল্প অল্প করে একদম বেসিক থেকে শুরু করেছি। তারপরে যখন 20 নম্বর আসবে তখন দেখবে স্ট্যান্ডার্ড লেভেলটা অনেক হাই হয়ে গেছে। ঠিক আছে, 10 নম্বরের পর থেকে আমি যে বাকি 10টা অঙ্ক দেবো, সেই 10টা অঙ্কের প্রত্যেকটা পরীক্ষা আসা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, হাইড্রোজেন আর জল আছে। তাহলে হাইড্রোজেন মানে হচ্ছে এইচ, আর জল মানে হচ্ছে ওয়াটার। ঠিক আছে, তোমরা হচ্ছে অনুপাতের কনসেপ্ট জানো। তাহলে হাইড্রোজেন আর জল কত আছে? 2:1 অনুপাতে আছে। শোনো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অঙ্ক যেখানে ধরো মোট যা থাকবে সেটা হচ্ছে 100% হবে। তাহলে আমরা এখানে কী ভাবতে পারি যে হাইড্রোজেন এবং জল মিলে মোট কত পার্সেন্ট রয়েছে? মোট রয়েছে 100%। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো এখানে? মোট রয়েছে এই দুজন মিলে কী আছে? 100%। ঠিক আছে, তো এই 100%-এর মধ্যে আমাকে কত পার্সেন্ট হাইড্রোজেন এবং কত পার্সেন্ট জল রয়েছে সেটা আমাকে কী করতে হবে? বের করতে হবে। তার জন্য আমরা কী করব? একদম সেম টু সেম অনুপাতের কনসেপ্ট করব, পার্সেন্টেজের কনসেপ্ট করবোই না এই অঙ্কে। দেখো কী বলেছে এখানে? 2, এখানে কত? 3। তাহলে 2 আর 1-এ মোট কত হচ্ছে? 3। তাহলে 3-এর ভ্যালু কত? 3-এর ভ্যালু হচ্ছে 100%। ঠিক আছে, 3-এর ভ্যালু কত? 100%। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 100/3 সমান 33, মানে 100কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33.1/3%। ঠিক আছে, অনেকে আমার শর্টস দেখে বলছে যে স্যারও বলছে না, বলছে যে মুখস্থ করে অঙ্ক করা বন্ধ করো। ঠিক আছে, এরকমও অনেক আমি পজিটিভ কমেন্ট আমি প্রচুর পেয়েছি, নেগেটিভ কমেন্টও আমার আসে। এটা একটা নেগেটিভ কমেন্ট। এইবার বলো, আমার 100/3 33.1/3%, যারা অঙ্কের সাথে একটু সম্পর্ক রাখে তারা জানে যে 100/3 মানে 33.1/3, মানে 33.333 হয় বা 33.1/3 হয়। এটা কি আমি আবার ভাগ করে দেখাবো? তো এটা আমার মুখস্থ থাকবে না তো কি? আমি যদি 1000টা অঙ্ক করি, হ্যাঁ, তো আমার ভাগগুলো মুখস্থ থাকবে না? তো এটা কথা হলো কোনো। যাই হোক, তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 33.1/3। আমি কি বলেছিলাম যে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে 1-এর ভ্যালু পেয়ে গেলেই হয়ে গেল। তাহলে 1-এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আমাদের হয়ে গেল। তাহলে 1-এর ভ্যালু যদি 33.1/3 হয়, তাহলে এটাকে আমি 33.1/3 দিয়ে গুণ করবো। 33.1/3 দিয়ে কী করবো? গুণ করে দেবো। তাহলে 33 দুগুণে কত হবে? 66.2/3। দেখো, এই গুণটাও কিন্তু আমার করার প্রয়োজন নেই, কারণ এটা আমি জানি যে 33.1/2-কে 2 দিয়ে গুণ করলে 66.2/3 হয়। যারা অঙ্কের সাথে নিজেদের একটু সম্পর্ক রাখে তারা সবাই এটা জানে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত হলো? 66.2/3%। আর জল কত আছে? জল আছে 1। 1-এর ভ্যালু তো আমরা পেয়েছি কত? 33.1/3%। ঠিক আছে, তো এই হলো প্রথম অঙ্ক। তো প্রথম অঙ্ক দেখে কেউ ভিডিওর যে কন্টেন্ট কোয়ালিটি বা এরকম কিছু বলো না যে স্যার এগুলো অঙ্ক কোনোদিন পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এই অঙ্কটা হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এই কনসেপ্টটা আমি কেন করাচ্ছি, কারণ কি পরবর্তীতে আমি যে অঙ্কগুলো আনবো সেই অঙ্কগুলোর মধ্যে কি এই সব কনসেপ্টগুলো দরকার হবে। প্রথমে আমরা বেসিক ছোটো অল্প সোজা জিনিসই করবো, তারপরে আস্তে আস্তে কী হবে? স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর কী বলছে, যে একটি কারখানায় আগে 1500টি বোতল তৈরি হতো, এখন দৈনিক 1695টি বোতল তৈরি হয়, তাহলে উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এখানে কি এখানে এই অঙ্কটা দেওয়ার কারণ কি? এখানে আমরা বৃদ্ধি জানবো, যে কেমন করে শতকরার বৃদ্ধি বের করতে হয়। তার যে টেকনিকটা, সূত্র দিয়ে না গিয়ে আমরা যদি অঙ্ক করে বুঝি তাহলে আমাদের বেশি মনে থাকবে। সূত্র তো আমি আসলাম 10টা সূত্র লিখে দিয়ে তারপর অঙ্ক করতে শুরু করে দিলাম না, ওইভাবে ভালো হয় না। প্রত্যেকটা অঙ্কের জন্য ধরো এখানে এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা লাগলো, তাহলে আমরা সূত্রটা ভালো বুঝতে পারবো। বোঝা গেল? তাহলে দেখো, আগে দৈনিক কত উৎপন্ন হতো? আগে দৈনিক উৎপন্ন হচ্ছে 1500টি, ঠিক আছে, বোতল। আর এখন কত উৎপন্ন হচ্ছে? এখন উৎপন্ন হচ্ছে 1695টি। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজের বৃদ্ধি বের করতে হবে আমাদের। তাহলে পার্সেন্টেজের বৃদ্ধি বের করতে গেলে আমাদের আগে এমনি বৃদ্ধি বের করতে হবে, যে 1500 থেকে 1695 হলো, কত বৃদ্ধি হলো? দেখো, 1500 থেকে 1600 100, তার মানে কত হচ্ছে? 195 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 195 বৃদ্ধি পেয়েছে।
কার উপর সবসময় যেটা প্রাথমিক থাকে তার উপর বৃদ্ধি পায়। প্রাথমিক কত ছিল 1500, তাহলে আমার একটা সূত্র রয়েছে যে যত বাই যার ইন্টু 100, পার্সেন্টেজ বের করতে গেলে কী করতে হয়, যত বাই যার, যত মানে কি কত বৃদ্ধি পেলো 195, তাহলে আমরা উপরে 195 লিখবো। যার যত হলো, এবার যার যার মানে কি কার উপর, এই যে প্রাথমিকের উপর, প্রাথমিক কত 1500, ঠিক আছে, এর সঙ্গে একটা 100 ইন্টু করে দেবো, তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে যত বাড়লো বাই যার উপর বাড়লো ইন্টু 100 করলে কি আমাদের পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে যায়। তাহলে এবার আমরা কাটাকুটি করবো, এই দুটো শূন্য চলে গেল। ঠিক আছে, তাহলে 15 দিয়ে এটা দেখো, 15 দিয়ে এটা কেন সরাসরি চলে যাবে, কারণ উত্তরগুলো দেখো অপশানগুলোতে কি সবগুলোই ন্যাচারাল নাম্বার রয়েছে, কোনো পয়েন্ট নেই, তার মানে এটা 15 দিয়ে চলে যাবে। তাহলে এটা কত হচ্ছে 15 হ্যাঁ 4 45, তাহলে 3 15 45, তার মানে 13% অ্যান্সার হবে। কত হবে তাহলে, উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে 13%, উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে 13%। ব্যাস, আমার হচ্ছে পার্সেন্টেজ বৃদ্ধির যে কনসেপ্ট সেটা কি হচ্ছে আমার এই অঙ্ক করা হলো, প্লাস আমার পার্সেন্টেজ বৃদ্ধির যে কনসেপ্ট সেটাও বিল্ড আপ হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, যে এক ব্যক্তি বইয়ের দোকান থেকে একটা বই কিনলো, বই বিক্রেতা বইয়ের ওপর লেখা দামের ওপর কী করলো, পর্যায়ক্রমে মানে ক্রমিক বা পরপর কি ছাড় দিল, কীরকম 10% আর 5% ছাড় দিল। বইটির ওপর যদি 200 টাকা লেখা থাকে, তাহলে বিক্রেতাকে কত টাকা, মানে বিক্রেতা কত টাকা দিল, এটা আমাদের বের করতে হবে। তো এটা করার জন্যে অনেক রকম সূত্র রয়েছে, এই সূত্র ইউজ করতে পারো। এটা ইউজ করি অ্যাকচুয়ালি, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তাহলে কী হবে, তাহলে আমার হচ্ছে আলটিমেট ইফেক্টিভ পার্সেন্টেজটা পেরিয়ে যাবে, যে আমার কত পার্সেন্ট ছাড় দিতে হবে। এখানে আমি এক্সের ভ্যালু কত বসাবো 10, আর ওয়াইয়ের ভ্যালু কত বসাবো 5, তাহলে আমার কী হয়ে যাবে, ইফেক্টিভ পার্সেন্টেজটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা করলে কি হয়, যে যখন আমার এগুলো 10 5 থাকবে তখন এটা করা যায়, কিন্তু যখন আমার হচ্ছে ধরো 16/2/3 থাকবে, তখন তুমি এই সূত্র কেমন করে ইউজ করবে, যদি পরপর দুবার ছাড় দিয়ে দেয়, যে একবার 15% আর একবার 16/2/3%, তখন তুমি এই সূত্র কিন্তু ইউজ করতে পারবে না, তখন তোমাকে অনুপাতের কনসেপ্ট ইউজ করতে হবে। ঠিক আছে, তো অনুপাতের কনসেপ্ট দেখো, তাহলে আমরা যদি অনুপাতের কনসেপ্টটাই একদম ইউজ করি, অনুপাতের কনসেপ্টটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। তাহলে দেখো আমি অনুপাত চ্যাপ্টারটা কেন আগে করিয়েছি, অনুপাতের চ্যাপ্টারটা এই জন্য আগে করিয়েছি যে যাতে অনুপাতের চ্যাপ্টারটা কী হয়, জেনারেল কনসেপ্ট হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তো দেখো এখানে কী রয়েছে, দেখো এই অঙ্কটা ওটা দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হবে, আমি তবুও তোমাদের অনুপাতের কনসেপ্টটা ইউজ করাচ্ছি, আমি ওটা দিয়ে করে দেবো। যাই হোক, দেখো তাহলে 10% মানে কি, 10%কে আগে তুমি ভাঙাও, তাহলে কত হবে 1/10, আর 5%কে ভাঙাও, 5%কে ভাঙালে কত হবে 1/20। ঠিক আছে, তো দেখো তাহলে প্রথমে দেখো বইয়ের দাম কি, ছাড় মানে কি কমবে, 10 টাকা হলে 1 টাকা ছাড় দিলে ক টাকা হবে 9 টাকা, আর এখানে দেখো 20 টাকা হলে 1 টাকা ছাড় দিলে কত হবে 19 টাকা। ব্যাস, এইটা জাস্ট গুণ করে দাও তাহলে হয়ে যাবে। দেখো এই গুণ করে কত হচ্ছে 200, আর 19কে 9 দিয়ে আমি গুণ করতে পারি, কত হচ্ছে 171। দেখো আমাদের আগে কত বইয়ের উপর দাম কত ছিল 200, এখানে কত বেরিয়েছে 200, দেখো এখানেও 200 টাকাই দেওয়া আছে, তাহলে 200-র ভ্যালু যদি 200 হয়, 200-র ভ্যালু যদি 200 হয়, তাহলে 1-এর ভ্যালু কত 1, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে কত উত্তর হবে 171 টাকা। কত উত্তর হবে 171 টাকা। যে বইয়ের ওপর দাম 200 টাকা লেখা থাকবে সেই বই কত টাকায় বিক্রি হবে 171 টাকা। এটা হচ্ছে অনুপাতের কনসেপ্ট, এটাকে বলে রেশিও মেথড। আমি যখন ওই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ধরে করি, তখন কিছু কিছু ছেলে মেয়ে এসে বলে যে স্যার আপনি কি রেশিও কনসেপ্ট জানেন, এটা জানেন, তারপরে এটা করলে বলে স্যার ওটা কি জানেন। তো যাই হোক, আমি দুটো দিয়ে করিয়ে দিচ্ছি। তো দেখো এটা একটা গেল। এইবার আমি দুটো ইউজ করতাম, যে প্লাস এইটা যদি ইউজ করতাম তাহলে কত হতো আমার, তাহলে 10 + 5 মাইনাস 10 গুণ 5/100, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 20, এটা দিয়ে কাটলে কত হবে 10। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 15 মাইনাস কত, এটা 1 কত হচ্ছে 5×50, মানে 1/10, এটা 2 হবে তো 2, তাহলে কত হচ্ছে এটা হ্যাঁ, তার মানে কত হচ্ছে 14.5% কী হবে ছাড় পাবে। তাহলে 14 আমি যদি 200 থেকে 14.5% বাদ দিয়ে দিই, তাহলে কী হবে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো হচ্ছে কি না, দুশো ইন্টু কত করবো, পার্সেন্টের জন্য একটা 100 দেবো, আর এই পয়েন্টটা তোলার জন্য আর একটা 10 দেবো, এই 10 এই 0 এই 0 কাটলো। ঠিক আছে, তারপরে দেখো এটা হচ্ছে 5 2 10, 2 দিয়ে কেটে দিলাম, 5 দিয়ে কাটলে কত হবে 29, অর্থাৎ আমাকে কত ছাড় দিতে হবে 29 টাকা ছাড় দিতে হবে। ঠিক আছে, তাহলে 200 থেকে যদি আমি 29 টাকা বাদ দিয়ে দিই,
200 থেকে যদি একটা 29 টাকা বাদ দিয়ে দিই আমি, তাহলে আমার 171 টাকা হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, এই কনসেপ্টটা দিয়ে করো। দেখো এখানে একবার পার্সেন্টেজ বের করো, এটা আবার মাল্টিপ্লাই করো, তারপরে আবার বিয়োগ করো। 3 ধাপে অঙ্ক করতে হচ্ছে। আর অনুপাত দিলে কয় ধাপে? খালি আমি তুলনা করবো 200 ভ্যালু কত, 200 দেওয়া আছে, অন্য অঙ্কে 400 দেওয়া থাকবে, কোনো অঙ্কে 600 দেওয়া থাকবে। ঠিক আছে, 3 দিয়ে গুণ করবো, তখন আমি এখানে 3 দিয়ে গুণ করবো। এই অঙ্কের ক্ষেত্রে 200 ভ্যালু 200, তোমার 1 এর ভ্যালু 1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেলো? এই জন্য অনুপাতের কনসেপ্টটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, আর এই জন্যেই আমি অনুপাত চ্যাপ্টারটা সবার আগে করিয়েছি। তো যারা যারা আজকে নতুন যুক্ত হয়েছো, তারা ডেসক্রিপশন বক্সে 2টো লিঙ্ক দেওয়া আছে, দেখবে, একটা অনুপাত চ্যাপ্টারের আর একটা মিশ্রণ চ্যাপ্টারের। যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো। আমি আশা করব বা আমি শিওর যে তোমাদের উপকার হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, সোজা অঙ্ক, এটা সবাই জানে 21% উত্তর হবে, কারণ এটা এতবার পরীক্ষা এসছে যে সবার মুখস্থ হয়ে গেছে। তো এই অঙ্কটা কী করবো? এই অঙ্কটা হচ্ছে ওই কনসেপ্টটা দিয়ে করবো, যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। দেখো বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে হচ্ছে, ছবিটা ভালো হচ্ছে না, এই যার দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান, যার দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান। আমি দৈর্ঘ্যটাকে এক্স ধরতে পারি আর প্রস্থটাকে কী করতে পারি, ওয়াই ধরতে পারি। ঠিক আছে, এইবার কথা হচ্ছে বর্গক্ষেত্র হলে এক্স আর ওয়াই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, একই। ঠিক আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমাকে 10% বাড়াতে হবে, প্রস্থ আমাকে কী করতে হবে, 10% বাড়াতে হবে, তাই তো? ক্ষেত্রফল বাড়াতে গেলে তাহলে আমি কী লিখবো, যেহেতু 10% বেড়েছে তাহলে আমি 10 লিখবো। ঠিক আছে, প্লাস ওয়াই মানে প্রস্থ, প্রতিটি বাহু মানে কি, দৈর্ঘ্য গুণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কয়ার। বাহু স্কয়ার কেন হয়? কারণ এই দৈর্ঘ্য প্রস্থটাই যখন সমান হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যখন সমান হয়ে যাবে, তখন সেটাকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বলি না, তখন সেটাকে আমরা কী বলি, বাহু বলি। অর্থাৎ আমরা দুটো বাহুকে গুণ করি, কী করি, আমরা ক্ষেত্রফল পাই। সেরকম আমরা দুটো বাহুর, যেহেতু এখানে বর্গক্ষেত্র বলেছে, ঠিক আছে, সেই জন্য আমরা দুটো বাহু দেখবো। তাহলে একটা প্লাস 10 হলো, আর একটাও 10 হবে। ঠিক আছে, এ দেখো এখানে প্লাস প্লাস গুণ করলে কী হয়, প্লাসই হয়। তাহলে 10 গুণ 10 বাই 100। ঠিক আছে, এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল। তাহলে দেখো 10 10 এ 20, 20 যোগ 1 সমান সমান কত হচ্ছে, 21%। ঠিক আছে, তো অনেকে বলবে যে স্যার এই সূত্রটা কখন ইউজ করবো, যে সমস্ত তোমার যার ক্ষেত্রফল বের করতে গেলে হ্যাঁ স্কোয়ার আসে, মানে স্কোয়ার বলতে যেমন এখানে বাহু স্কোয়ার আসবে। ঠিক আছে, তুমি যখন সার্কেল করবে, বৃত্ত করবে, বৃত্তর ক্ষেত্রে কী হবে, পাই আর স্কোয়ার আসবে, ওখানে ব্যাসার্ধ দুবার আসবে, এখানে বাহু দুবার আসবে, যেখানে দুবার আসবে, ঠিক আছে, সেইখানে আমরা এই সূত্র ইউজ করবো। ঠিক আছে, তো যখন কিউব আসবে তখন কী হবে, এই সূত্রটা দুবার ইউজ করবো, সেটাও আমি করে দেখাবো। ঠিক আছে, এই অঙ্কটা তুমি দেখো আরেকভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এই অঙ্কটা যদি তোমার এইভাবে দেখে অত পছন্দ না হয়, তাহলে কীভাবে করবে, দেখো বর্গক্ষেত্রে বাহুটাকে ধরে নেবে, এটা বর্গক্ষেত্র আঁকাবে এরকম, আর না পরীক্ষার সময় তো কোনো দিন আঁকাবে না, আমি এটা বোঝাচ্ছি জাস্ট। বর্গক্ষেত্রে বাহু তুমি যা ইচ্ছা ধরো, এমন একটা সংখ্যা ধরবে যার শেষে শূন্য থাকবে, 10 20 30, আমি যদি 20 ধরি, ঠিক আছে, 20 যদি ধরি, তাহলে সবগুলো বাহুই কি 20। তাহলে 20 যদি ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে আমার কত হবে ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রে আমার ক্ষেত্রফল হবে হচ্ছে বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, 400। এটা আমি লিখে রাখলাম। ঠিক আছে, এবার আমাকে কী করতে হবে, 10% বাড়াতে হবে। তাহলে 10% যদি আমি বাড়াতে গেলে আমাদের কী করতে হয়, দেখো একবারে বাড়ানোর কী কনসেপ্ট, যে আমি এটাকে 10% বের করে তারপরে এর সাথে যোগ করতে পারি, কিন্তু আমি যদি এভাবে না করি, আমি কী করবো, তখন ডাইরেক্ট উপরে 10 বাড়িয়ে লিখবো 100-র সাথে। তাহলে 100 আর 10 কত হয়, 110, আর নিচে কত লিখবো, 100। তাহলে আমার আর যোগটা করতে হবে না, ডাইরেক্ট যোগ হয়ে যায়, এটা ক্যান্সেল হয়ে গেলো, এটা ক্যান্সেল হয়ে গেলো। তাহলে 11 দুগুণে কত হচ্ছে 22। দেখো 20-র সাথে 2 যোগ হয়ে আমি 22 পেয়েছি। তার মানে কি 10% ভ্যালু কত বেরোবে, 2 বেরোবে। কারণ কি, দেখো হাত দিয়ে ঢাকালে কী হয়, আমাদের 10% ভ্যালু বের হয়, 10% বাড়াতে হবে, মানে 2 বাড়াতে হবে। দেখো আমি 22 একবারে পাচ্ছি। এই কনসেপ্টটা কিন্তু আমি পরে আবার লাগাবো। তাহলে এখন আমার ক্ষেত্রফল কত হবে, এখন আমার ক্ষেত্রফল হবে হচ্ছে 22 স্কোয়ার মানে 484। 22 স্কোয়ার কত, 484। তাহলে কত বাড়লো, 84 বাড়লো। কত বাড়লো, 84 বাড়লো। কার উপর বাড়লো, স্যার 400-র উপর বাড়লো। যত বাড়লো, যার উপর বাড়লো, ইন্টু 100। এটাতে কাটো কত হবে 4, এটাতে কাটো 4 21 84। ঠিক আছে, তুমি 21% পাবে। তুমি 30 ধরে দেখবে 21% পাবে, 40 ধরে দেখবে 21% পাবে, হ্যাঁ 50 60 70 যাই ধরে দেখো তুমি 21%ই পাবে। কিন্তু এমন সংখ্যা তোমাকে ধরতে হবে, ঠিক আছে, যেগুলো তো তোমার হচ্ছে পার্সেন্টেজ বের করলে পয়েন্ট না বেরো যায় আবার। ঠিক আছে, পয়েন্ট যেন না বের হয় সেরকম ধরে করবে, এভাবে করতে পারো। আবার আর একটা আছে সবাই যেটা করে এক্স ধরে, সেটা তো করতে পারো, এভাবে করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আর এগুলো কিচ্ছু করার দরকার নেই, তুমি ওইটা মারবে। যখনই দেখবে ও এটা তো বড় বাহু স্কোয়ার রয়েছে, তাহলে আমি ওইটাই মারবো।
প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক, নেক্সট একই অঙ্ক তোমরা চেষ্টা করবে কী বলেছে দেখো, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করে দিলাম আর প্রস্থ 15% হ্রাস করে দিলাম, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা সেম এটা ইউজ করব, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে আমি দৈর্ঘ্য ভাবলাম এক্স, দৈর্ঘ্য আমি কী ভাবলাম, আয়তক্ষেত্র কেমন হয়, আমি দৈর্ঘ্য ভাবলাম এক্স আর প্রস্থ ভাবলাম ওয়াই। ঠিক আছে, তাহলে এবার দেখো কী বলেছে, যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি হলে প্লাস দেবো, বৃদ্ধি হলে কী দেবো প্লাস। এই অঙ্কটা আমার আগে করা উচিত ছিল, আর বর্গক্ষেত্রের অঙ্কটা আমার পরে করা উচিত ছিল, একটু অর্ডারিংয়ে ভুল হয়েছে। এই 5 নম্বর অঙ্কটা 4 নম্বরে করা উচিত ছিল, আর 4 নম্বর অঙ্কটা 5 নম্বর করা উচিত ছিল, তাহলে বেশি বুঝতে পারতে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা দৈর্ঘ্য এখানে প্লাস দিলাম, আর প্রস্থ যেহেতু আমি কমাবো সেই জন্য কী দেবো মাইনাস দেবো। ঠিক আছে, এবার দেখো এই দুটো গুণ করবো, এই চিহ্ন দুটো প্লাস আর মাইনাস কী হয়, প্লাস মাইনাসে গুণ করলে কী হয় মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস চিহ্ন দেবো, ইন্টু এক্সের ভ্যালু 15, ওয়াইয়ের ভ্যালু 15 বাই 100। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্লাস 15, এখানে মাইনাস 15 কেটে গেল, তাহলে ওখানে থাকলো মাইনাস। এইবার আমি কিন্তু এটা কাটাকাটি করবো না, কারণ নিচে 100 দিয়ে ভাগ করতে আমি পারি। ঠিক আছে, যদি আমি কাটাকাটি করি তাহলে ভাগ করে দেখতে হবে, আর আমি এটা মুখে মুখে বলবো। কত হবে 15 15 225, 225 বাই 100, তার মানে কত হবে -2.25%। মাইনাস যেহেতু আছে তাহলে আলটিমেটলি আমি কী বলবো, যে হ্রাস হবে, ক্ষেত্রফল কী হবে হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে 2.25। 2.25 মানে যদি এটাকে আমি হচ্ছে মানে ইয়েতে ভগ্নাংশতে লিখতাম তাহলে কিন্তু 2.1/2 না, 2.1/4। কত হবে এটা অ্যান্সার 2.1/4। 0.25 মানে হচ্ছে 1/4, আর 0.5 মানে 1/2। তাহলে এটা কত নম্বর অপশন রয়েছে দেখো, এটা বি নম্বর অপশন রয়েছে, যে 2.1/4% কী হবে হ্রাস পাবে। ঠিক আছে, তোমরা মানে আমাকে 5 নম্বর অঙ্কটা আমি যদি আগে করতাম তাহলে হচ্ছে 4 নম্বর অঙ্কটা বেশি বুঝতে পারতে। যাই হোক, করে ফেলেছি। এবার দেখো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, 4 নম্বরও ক্লিয়ার হয়ে গেছে, 5 নম্বরও ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা 6 নম্বরে যাব। ঠিক আছে, 6 নম্বর দেখো, যে বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 15, 10 এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাই হচ্ছে আমি 10% করে বাড়িয়ে দিই, তবে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। 4 দেয়ালের ক্ষেত্রফল, এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল কী স্যার, 4 দেওয়ালের ক্ষেত্রফল কী, 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে যে ভূমির পরিসীমা ইন্টু কী হয় উচ্চতা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। দেখো এই যেটা একটা ঘর, ঘরের দেখো ভূমি কী হয়, তুমি যে ঘরে বসে আছো সেটা ভূমি মানে নিচে ফ্লোরে তাকাও, মেঝে তাকাও, দেখো মেঝে কী হয় একটা আয়তক্ষেত্র হয়। ঠিক আছে, কারো কারো বর্গক্ষেত্র হতে পারে। তো আয়তক্ষেত্র কী হয়, আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ থাকে। তো দৈর্ঘ্য প্রস্থ ওর আমি কী নেবো পরিসীমা নেবো, মানে মেঝের পরিসীমা নেবো। তাহলে মেঝের পরিসীমা মানে বা ভূমির পরিসীমা। তাহলে দেখো এখানে আমার দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে হচ্ছে 15, প্রস্থ হচ্ছে আমার 10, আর আমার হাইটটা হচ্ছে হাইট এইচ হচ্ছে আমার 5। তাহলে আমি কী নেবো, প্রথমে আমি হচ্ছে পরিসীমা নেব। তাহলে পরিসীমা কত হবে, এই দুটোর 2 ইন্টু দৈর্ঘ্য, পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 15 যোগ প্রস্থ, এটা কী বেরোচ্ছে, এটা আমার বেরোচ্ছে হচ্ছে পরিসীমা। কার পরিসীমা, ভূমির পরিসীমা। ভূমি কেমন, ভূমি স্যার একটা আয়তক্ষেত্র। তাকাও নিজের ঘরের দিকে, দেখো ভূমির এটা একটা আয়তক্ষেত্র। তাহলে দেখো কত হচ্ছে এটা 15, 10 25 আর ইন্টু 2 মানে 50। ভূমির পরিসীমা কত হচ্ছে 50 মিটার। ভূমির পরিসীমার সাথে আমি যদি উচ্চতাটা গুণ করে দিই, ঠিক আছে, আমি যদি উচ্চতাটা গুণ করে দিই তাহলে আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হলো, 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 250 মিটার স্কোয়ার। এখানে স্কোয়ার কেন দিচ্ছি, দেখো এখানে মিটার গুণ করলে কী হবে মিটার স্কোয়ার। তাহলে আমার 250 মিটার স্কোয়ার কী বেরোলো, প্রথম ক্ষেত্রে ভূমির বলছি 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরোলো। ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল যখনই বেরিয়ে গেল 250 মিটার। তাহলে এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের সবগুলো 10% করে বাড়াতে হবে। তাহলে দেখো 15কে আমি 10% বাড়াবো, 15কে 10% বাড়ানো মানে 10 দিয়ে ভাগ করা, 10 দিয়ে ভাগ করলে 10% বেরোয়, তার মানে 1.5 বাড়াতে হবে। এটা 1 বাড়াতে হবে আর এটা 0.5 বেরোতে হবে। ঠিক আছে, তার মানে দেখো কত হচ্ছে, বা তোমরা এইভাবে করতে পারো যে 15কে আমি কত পার্সেন্ট বাড়াবো 10% বাড়াবো, তার উপর কত লিখবো 110, নিচে কত লিখবো 100। ঠিক আছে, এই একটা কেটে দেবো, আর 10 দিয়ে তো জীবনে কাটবো না। তাহলে 15 গুণে 11 করবো, 15 গুণে 11 কত হয় 5, 5 আর 1 কত হচ্ছে 6, 1 করতে 1, নিচে 10। তার মানে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে 16.5। আমরা একবারে পেয়ে গেলাম। এই কনসেপ্টটা আমি কিছুক্ষণ আগে করালাম, যে বাড়ানো বৃদ্ধিটা একেবারে কীভাবে করতে হয়, এভাবে করতে হয়। তাহলে আমার কত বেরোলো, আমার পরিবর্তিত দৈর্ঘ্য বেরোলো হচ্ছে 16.5। ঠিক আছে, এভাবে করে যদি আমি বের করি, এই প্রস্থটা 10 ছিল, তাহলে 10-এর 10% কত, ঢাকিয়ে দাও একটা শূন্য, তাহলে কত থাকবে 1, তার মানে কত হবে 11 হবে।
পরিবর্তিত প্রস্থর কথা হবে 11, আর এই 5কে যদি আমি হচ্ছে 10% বাড়িয়ে দিই তাহলে এটাও এইভাবে লিখবো। তাহলে এই 0 0 ক্যান্সেল করে দেবো, কথা হবে 55/10 অর্থাৎ 5.5। এইবার দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি 3টাই পেয়ে গেছি, এই দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এই যে উচ্চতা, নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ আর হচ্ছে নতুন উচ্চতা। এইবার আমার এই সূত্রটা আবার ইউজ করতে হবে। তাহলে ভূমির পরিসীমা ইন্টু এটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4 দেওয়ালে লিখলাম। আগে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল, 250। এবার আমরা ভূমি পরিসীমা বার করবো। ভূমি পরিসীমা মানে 2 × 16.5 যোগ 11, এর সাথে উচ্চতা গুণ করে দেবো। উচ্চতা কত, 5.5, তাহলে কত বেরোবে 2। দেখো 16.5, 16, 11, 27 মানে 27.5, 2 × 27.5 × 5.5, তাহলে দেখো 27.5 মানে কত, 27.5 মানে 54, একে 55 হবে, তাহলে 55 × 5.5, ঠিক আছে। তো 55 × 5.5 করলে কত বেরোবে দেখো, তাহলে 55 স্কোয়ার করতে হবে। তো 55 স্কোয়ার করা তো সোজা, 55 স্কোয়ার করা তো সোজা, এখানে 25 বসাও, আর এখানে 5 6 30, তাহলে কত হবে 30 25, এক ঘর আগে, তার মানে 302.5, কত বেড়ে গুণ করলে 302.5, ঠিক আছে। দেখো আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 250, এখন কত হয়েছে 302.5, ঠিক আছে। তাহলে এবার আমার হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি বের করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো 250 ছিল, 250 হলো 302, তাহলে 50 52, তাহলে 52.5 বৃদ্ধি হলো কতর উপর, সবসময় ইনিশিয়ালটার উপর হয়। ইনিশিয়াল কত, ইনিশিয়াল হচ্ছে 250 × 100, এই পয়েন্ট তুলে দেবো, তাহলে কত হবে, একটা 10 হবে, ঠিক আছে। এই 0 0 ক্যান্সেল করে দিলাম, এই 0 0 ক্যান্সেল করে দিলাম, ও তাহলে তো ভালোই হলো। 25 2 × 50, 2 25, তাহলে 25%, কত হবে না, 25 2 × 50, 25 2 × 50, 2 25, 25 2 × 50, 25 2 × 50, 25 1 হবে, 21%, 21% হবে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 25 গুণ করলে 625, এখানে তো 525 আছে, ঠিক আছে। তো 25 2 × 50, 2 25 মানে 1 থাকবে, তাহলে কত অ্যান্সার হবে এটা 21%, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেসিক। এটা কী করবো আমরা এটা হচ্ছে বেসিক করলাম, ঠিক আছে। তাই আমরা কি হচ্ছে পরীক্ষার সময় কি বেসিক করবো না, পরীক্ষার সময় আমরা বেসিক করবো না। কেন বেসিক করতে যাবো আমরা, দেখো দেখো ক্ষেত্রফল একক কি, ক্ষেত্রফলের একক হচ্ছে সবসময় 4 দেওয়ালের হোক আর 10 দেওয়ালের হোক আর 100 দেওয়ালের হোক, ক্ষেত্রফলের একক সবসময় যেটা এককের ওপর কী থাকবে, স্কোয়ার। তার মানে কি, যেটা পার্সেন্টেজটা বাড়াবে সেটাকে আমি দুবার ইউজ করব। কোথায়, এই যে এই সূত্রে। তাহলে দেখো তার মানে কি, প্রথমে আমি 10 বাড়াবো, পরে আবার 10 বাড়াবো, দুবার মানে দুবার 10 বাড়াবো, প্লাসে প্লাসে গুণ করলে কত হবে, 100/100 কেটে দাও, তাহলে কত হচ্ছে 20 যোগ 1 সমান সমান 21। তুমি যেখানে দেখতে পাবে যে এই ক্ষেত্রফলের চেঞ্জ বের করতে হবে, সেখানে সবসময় এই সূত্র ইউজ করবে। ক্ষেত্রফলের চেঞ্জ বের করতে গেলে এই সূত্র ইউজ করবে, এটা দিয়ে করতে হবে, বেসিক থেকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আমরা বেসিক করে দেখলাম, ঠিক আছে, অনেক বড় হচ্ছে, বেসিক থেকে যাওয়ার কোনো দরকার নেই। যখন আমি কি বলছি যে ক্ষেত্রফল যখন স্কোয়ার দেখতে পাবে যেখানেই হোক, যে ক্ষেত্রফল একক কি, স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল চেঞ্জ বের করতে গেলে এই সূত্র ইউজ করবে, যেই ক্ষেত্রফল বলুক, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর কী বলছে, যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে সময় মতো বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পাওয়া গেল। তাহলে একদিকে পার্সেন্টেজ ছাড় পাওয়া যায় 15%, আবার আমি ছাড় পেলাম কত, 54 টাকা। তার মানে কী বলতে যাচ্ছে এই অঙ্ক, যে এই 15%-এর এই 54 টাকা তুমি সমান করে দাও। কারণ আমি কি বলছিলাম, একটা শর্টস করানোর সময় যে দামের হেরফের আর জিনিসের হেরফের কী হয়, সমান হয়। এখানে দেখো আমি আর পার্সেন্টেজের ক্ষেত্রে বলবো যে পার্সেন্টেজের হেরফের আর টাকার মূল্য কী করতে হবে, সমান করতে হবে। তাহলে দেখো 15% ছাড় পাওয়া যায়, আর আমি পেলাম কত ছাড়, 54 টাকা। তাহলে এই দুটো কী করবো, এই দুটো হচ্ছে ইকুয়েট বলতে এরকম আমি তীর চিহ্ন দেবে, যে 15%-এর ভ্যালু 54 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু হচ্ছে 54/15। এবার আমাকে বের করতে হবে কি, বিদ্যুতের বিলের পরিমাণ যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে জিনিস দেওয়া থাকবে সেই পরিমাণটা কী হবে, সবসময় 100% হবে। তাহলে এটা আমি 100% বের করবো, এটা আমি 100% বের করবো। অঙ্ক আমার কী হয়ে যাবে, তাহলে দেখো আমি যদি 3 দিয়ে কাটি, তার কথা হবে 3 18 54, আর 3 5 15,
5 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে হয় 20, তাহলে 18 দুগুণে হয় 36, তাহলে আমার মোট বিলের পরিমাণ কত? মোট বিদ্যুৎ বিলের পরিমাণ হচ্ছে 360 টাকা। দেখো অপশান সিতে রয়েছে, ঠিক আছে। এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় থাকতেই পারে, এমন নয় যে স্যার সোজা অঙ্ক বলে এটা আসবে না, ঠিক আছে। আসবেই আসবে। এই যে এই পরের অঙ্কটা যেটা, সেটা তো আরও মারাত্মক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে, ঠিক আছে, যাতে হচ্ছে কি খরচ একই থাকে, তাই তো। দেখো চিনির মূল্য 20% বেড়ে গেছে, আমি বেসিক থেকে যাচ্ছি, তারপরে আমি শর্ট প্রসেস করে দেবো, ঠিক আছে। এটা একদম ইজি শর্ট প্রসেস। তাহলে দেখো চিনির মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে কি হয়? বেড়ে গেছে, কত হয়েছে? 120। কত পার্সেন্ট বেড়েছে? 20% যেহেতু বেড়েছে, তাহলে এটা এখানে আমি লিখবো হচ্ছে মূল্য। এখানে আমি কী লিখবো? মূল্য। আর এখানে লিখবো আমি হচ্ছে ব্যবহার। মনে রাখবে যে মূল্যের অনুপাত আর ব্যবহারের অনুপাত কী হয়? সবসময় ভাইস ভার্সা হয়, উল্টো হয়, উল্টো পাল্টো হয়। তাহলে এটাকে আমি অনুপাত করি, তাহলে এটাকে যদি আমি অনুপাত করি তাহলে কত পাবো? 20 দিয়ে করো, তাহলে হবে 5:6। তাহলে দেখো এইবার আমি যখন ব্যবহার করব তখন কী হবে? এটা উল্টে যাবে, এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে, তাহলে কত হবে? 6:5। তাহলে আগে 6 কেজি খেলে আমার এখন 5 কেজি খেতে হবে, যেহেতু চিনি মূল্য কি বেড়ে গেছে। ধরো আমি আগে 10 টাকা খরচ করতাম, 10 টাকা খরচ করে আমি 200 গ্রাম পেতাম, চিনির মূল্য বেড়ে গেছে, 10 টাকায় কি আমি এখন আর 200 গ্রাম পাবো না? বলবে স্যার 150 গ্রাম নিয়ে যান। সেরকম তাহলে আমাকে কি, আমি আগে 200 গ্রাম খেতাম, এখন 150 গ্রাম খাচ্ছি, তার মানে কি আমার ব্যবহার কি কমিয়ে দিচ্ছি? তাহলে আগে 6 কেজি খেতাম, এখন আমাকে 5 কেজি খেতে হবে। তাহলে আমি কত কেজি কমালাম বাবু? 1 কেজি কমালাম। কার ওপর? সবসময় আমি বলেছি ইনিশিয়ালটার উপর হবে, তার মানে কি 1/6 × 100। তাহলে 1/6, 100কে 6 দিয়ে ভাগ করলে এটাও আমার জানা যে এটা 16.2/3% হয়। কী হয় এটা? 16.2/3% কী হয়? এইটার উত্তর হয়। তো এটা আমি ভাগটাকে এখানে আমি করতে যাবো। হ্যাঁ, যদি এখন করতে বলো তাহলে করবো। তাহলে এখানে দেখো 100, এখানে দেখো 6, 6 একে 6, ঠিক আছে, 4 6, এটা তাহলে 40, তাহলে 6 6 36, ঠিক আছে। বাকি থাকলো 4, এই 4টা উপরে উঠে গেল, নিচে হলো 6। বলে ওহো হো, আবার তো কাটাকাটি যাচ্ছে, এটা 2 দিয়ে, এটা 3 দিয়ে, তাহলে স্যার উত্তর হলো 16.2/3। পার্সেন্টেজ করতে গেলে তোমাদের হচ্ছে কিছু জিনিস মনে রাখতে হবে। আচ্ছা আমি সেটা হচ্ছে বলে দিই নাকি? না এখন বলবো না, আমি তোমাদের দিয়ে দেবো নি। হ্যাঁ, যে কী কী জিনিস আমাদের মনে রাখতে হবে। এই যে ফ্র্যাকশান থেকে তোমার কী বলে পার্সেন্টেজে, আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে, ঠিক আছে। আমি কতগুলো বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও। সবসময় মনে রাখবে যে 1/2, 1/2 মানে কত? 50%। তাহলে 50% দেখলে আমরা 1/2 লিখতে পারি, আবার 1/2 দেখলে আমরা 50% লিখতে পারি। 1/3 মানে কত? 1/3 মানে হচ্ছে 33.1/3%, ঠিক আছে। তারপরে 1/2 হলো, 1/3 হলো, 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে 25%, ঠিক আছে। তাহলে আমরা এদিক থেকে এদিকে লিখতে পারি, আবার এদিক থেকে এদিকে লিখতে পারি। আমরা বিশেষ করে এদিক থেকে এদিকে লিখবো। পার্সেন্টেজকে কী করবো? আমি ভগ্নাংশে বেশি লিখবো, যেহেতু আমি অনুপাত দিয়ে অঙ্ক করবো, ঠিক আছে। সেরকম করে 1/5 মানে হচ্ছে 20%, ঠিক আছে। এগুলো কিন্তু লেখা নাই, এবার ভাবিও না যে আমি দেখে দেখে লিখছি, ঠিক আছে। মুখস্থ আছে এগুলো আমার, সবারই মুখস্থ থাকে এগুলো, যারা যারা হচ্ছে পড়াশোনা করে। এটা কত? 16.2/3%, ঠিক আছে। 1/7 মানে কত? 13, ঠিক আছে। 13, 7 × 91, 9/7, ঠিক আছে। তারপরে হচ্ছে 1/8 মানে কত? 12.5%। 1/9 কত? 11.1/9%, ঠিক আছে। আপাতত এই কটাই থাক, বেশি লোড হয়ে যাবে। তো এই কটাই থাক, এই কটাই তোমরা মুখস্থ করো, ঠিক আছে। যে হচ্ছে এই কটাই আমি দিলাম। আমি কি করব? আমি মেনলি এই পার্সেন্টেজ থেকে ডাইরেক্ট এই ভগ্নাংশে লিখবো। এটা মুখস্থ রাখবে, তাহলে আমার অঙ্ক করাতেও সুবিধা হবে, তোমাদের অঙ্ক বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে। যে আমি 33.1/3% দেখলে ডাইরেক্ট 1/3 লিখবো, 25% থাকলে ডাইরেক্ট 1/4 লিখবো, বোঝা গেল? দেখো নেক্সট দেখো, একদম সেম টু সেম হুবহু আগের মতো অঙ্ক। কী বলছে? যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? 1 লাইনে করবে অঙ্কটা। তো 1 লাইনে করলে কেমন করে করতে হবে? দেখো কনসেপ্ট দিয়ে না করলেও দেখো এরকম একটা টান দেবে, টান দিয়ে উপরে লিখবে 10,
প্রথম লাইনে কী আছে, বৃদ্ধি আছে, তাহলে প্রথম লাইনে যদি বৃদ্ধি থাকে তাহলে এখানে 100 যোগ দেবে, প্রথম লাইনে হ্রাস থাকলে কী দিতে, এখানে মাইনাস দিতে, ইন্টু 100, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে কত হলো, 10/110 ইন্টু 100, এই 0 0 ক্যান্সেল হয়ে গেল। আমি এখনই বললাম যে 100কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, স্যার 9/1/11% অ্যান্সার হয়। কত হয়, 9/1/11। তাহলে দেখো এটা কত নম্বর অপশন রয়েছে, অপশান সিতে। তাহলে এভাবে হলো, তাহলে এভাবে আগের অঙ্কটা আমরা করতে পারতাম। আমরা হচ্ছে আগের অঙ্কটা কী ছিল, আগের অঙ্কটা, হ্যাঁ 20%। দেখো প্রথমে কী আছে, বেড়ে গেছে, তাহলে এটাও কী হবে, আগের অঙ্কটা 8 নম্বরটাও আমরা এভাবে করতে পারতাম যে উপরে লিখতাম 20, আর প্রথম লাইনে কী আছে, বেড়ে গেছে, তাহলে বেড়ে যাওয়া মানে কি, নিচে প্লাস করে লেখা, তাহলে 100 যোগ 20 মানে 120, আর হচ্ছে ইন্টু একটা 100, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, তাহলে এটা দেখালে কত হচ্ছে 6, তাহলে 100/6 মানে হচ্ছে 16.2/3%, ঠিক আছে। তো এইভাবে এক লাইনে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, ওটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। তোমরা রিমাইন্ড করে 8 নম্বরে যেতে পারো, গিয়ে দেখতে পারো যে ওই অঙ্কটাও এইভাবে হচ্ছে যে প্রথম লাইনে কী আছে, বৃদ্ধি আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো, নিচে যোগ করে লিখে দেবো। আর প্রথম লাইনে যদি হচ্ছে আমাদের হ্রাস থাকতো তাহলে আমরা এখানে 100 থেকে বিয়োগ করে 90 লিখতাম। বোঝা গেল? আমি আশা করবো যে আমি এগুলো বোঝাতে পেরেছি। এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় 1000 বার এসছে, এই চিনির মূল্য দিয়ে আর হচ্ছে এই হচ্ছে খরচ দিয়ে। তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার উঠিয়ে দেখো এই অঙ্কগুলো কতবার এসছে, ঠিক আছে। দেখো 10 নম্বর অঙ্ক কী বলেছে যে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, ব্যক্তির বেতনে শতকরা কত পরিবর্তন হলো। একদম আবার সেম টু সেম বলছে যে এই সূত্র ইউজ করো, যে একবার বেড়ে একবার কমলো এরকম হলে, বা পরপর যদি ছাড় পাওয়া যায়, ঠিক আছে, তাহলে কী করবো, এই সূত্র ইউজ করব। যে পরপর দুবার যদি পার্সেন্টেজ চেঞ্জ হয় তখনই কী করবো, এই সূত্র ইউজ করব, ঠিক আছে। এটা খুব ইফেক্টিভ সূত্র। তাহলে দেখো প্রথমে কী হলো, 20% বাড়লো, তাহলে +20 দেবো এক্সের মান। তো ভাববো যে কমাটা হচ্ছে, তারপরে হ্রাস পেলো, তাহলে ওয়াইয়ের মানটা আমি কী লিখবো, -20। একবার বৃদ্ধি পেলো তারপরে হ্রাস পেলো। এবার কী করবো, প্লাস আর মাইনাস গুণ করবো। প্লাস মাইনাসে কী হবে, এখানে তাহলে আলটিমেটলি মাইনাস চিহ্ন হবে, প্লাস মাইনাস গুণ করলে কী হয়, মাইনাস, ঠিক আছে। এবার দেখো যেহেতু এক্সের ভ্যালু 20, ওয়াইয়ের ভ্যালু 20, তাহলে এখানে কী লিখবো, 20 × 20/100। তাহলে দেখো এই +20 এই -20 বলবে, আমরা তো চলে গেলাম, আমি বলবো চলে যাও, তাহলে এখানে থাকবে কি মাইনাস। দেখো এখানে এই 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল, কত হচ্ছে 2 2 4, তাহলে -4%। তার মানে কি উত্তর কী লিখবো, -4% লিখবো না, মাইনাস মানে হচ্ছে হ্রাস, মাইনাস মানে কি হ্রাস, আমি আগেই বলেছি। তাহলে কী হবে, অ্যান্সার হবে 4% হ্রাস, ঠিক আছে। এরপর দেখো এই 11 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত আমরা কি যতগুলো অঙ্ক করবো সবগুলো অঙ্ক হচ্ছে পরীক্ষায় আসা, বারবার আসা। এই অঙ্কগুলো তোমরা তো দেখেইছো বারবার পরীক্ষায় আসে। তো দেখো এগুলো অঙ্ক করার ট্রিক কি, আমরা সঠিক কীভাবে করতে পারবো। দেখো এখানে কী বলছে যে হিন্দিতে কত % ফেল করেছে, ফেল কিন্তু এগুলো সব, ঠিক আছে, ফেল লিখছি, ঠিক আছে। হিন্দিতে হি লিখছি, হিন্দিতে আচ্ছা হিন্দি লিখি, হিন্দিতে কত % ফেল, হিন্দিতে আছে হচ্ছে 45% ফেল, ঠিক আছে। তারপরে হচ্ছে ইং লিখি, ইংরেজিতে কত % ফেল, ইংরেজিতে হচ্ছে 45% ফেল। আর উভয়েও ফেল, ঠিক আছে, উভয় বিষয়ে কত % ফেল, উভয় বিষয়ে হচ্ছে 20% ফেল। বোঝা গেল এগুলো সব ফেল। যদি এগুলো একটাই পাশে থাকতো আর বাকি দুটো ফেলে থাকতো, তাহলে যেটা পাশে থাকবে সেটাকে আমরা ফেল করে নেবো। কেমন করে নেবো, 100 থেকে বিয়োগ করে, ঠিক আছে। তো দেখো এইবার তাহলে এটা আমাদের ফেল বেরোলো। এবার আমরা এক লাইনে অঙ্ক করবো। কী আছে লাস্ট লাইনে, দেখো কত শিক্ষার্থী পাস করবে শতকরা। তাহলে আমরা লিখবো যে শতকরা পাস, কত পাস করবে, কীভাবে বের করবো। প্রথমে আমরা একটা 100 লিখবো। এই 100টা সবার ক্ষেত্রেই হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 100 লিখতেই হবে, ঠিক আছে। যদি এখানে ফেল থাকে এখানে পাস লিখবো, এখানে যদি পাস থাকে তাহলে এখানে ফেল লিখবো, এখানে যা থাকবে তার উল্টো লিখবো। যেহেতু আমরা 100 থেকে বিয়োগ করবো, এই যে এখন বিয়োগ করবো, যেহেতু আমি এই 100 থেকে বিয়োগ চিহ্ন দিচ্ছি, সেই জন্য এখানে ফেল থাকলে এখানে পাস লিখবো, এখানে পাস থাকলে এখানে ফেল লিখবো। বোঝা গেল? এবার কী করবো, সাবজেক্টগুলো আমরা যোগ করব। যেখানে হিন্দি আর ইংরেজি আছে তাহলে হিন্দি যোগ ইংরেজি আমরা করব, আর উভয়টা সবসময় কী করবো, আমরা বিয়োগ করব, ঠিক আছে। আর এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দেবো, ব্যাস অঙ্ক হয়ে গেল, এক লাইনে অঙ্ক। তাহলে দেখো 100 মাইনাস, তাহলে দেখো 35 আর 45, 80, 80 থেকে 20 বাদ দিলে হচ্ছে 60, ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার আর দরকার নেই। তাহলে 60% হয়ে গেল। তার মানে কত হচ্ছে, 100 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে আমাদের কত বেরোবে, 40%। তাহলে মোট শতকরা কত পাস, 40%। তাহলে 11 নম্বরের উত্তর কত হচ্ছে, 40%। দেখো এটা অপশান দিতে রয়েছে, ঠিক আছে। এইবার আমরা 12 নম্বর দেখি। নেক্সট দেখো 12 নম্বর একদম হুবহু 11 নম্বরের মতো। এখানেও
এখানে সব কী আছে, এখানেও সব ফেল আছে, আর পাস চেয়েছে একদম হুবহু 11 নম্বরের মতো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা হচ্ছে কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এনগেজমেন্টটা বুঝতে পারবো যে তোমরা আমার সাথে এনগেজ হচ্ছ কি না, ঠিক আছে? তাহলে 12 নম্বর আমাদের কি একদম সেম টু সেম 11-র মতো। 11 অঙ্কটা ভালো করে দেখো, 12 নম্বর অঙ্কটা করো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা প্রিমিয়ারে যুক্ত আছো তারা এই কথা বলার, আমি যে কথা বলছি এখনই অঙ্কটা করে আমার উত্তর বলো, আমি তোমাদের সঠিক কিনা বলে দেবো, ঠিক আছে? নেক্সট দেখো 13 নম্বর অঙ্ক কি বলছে, একজন মানুষ তার আয়ের 15% ব্যয় করে, যদি তার ব্যয় 75 টাকা মানে 75 টাকা হয়, তাহলে তার আয় কত, এটা আমাদের বলতে হবে। একদম সোজা অঙ্ক এটা। দেখো আয়, তাহলে আয় 100 টাকা ধরে নাও, তাহলে আমরা ধরি আয় কত, আয় হচ্ছে আমি যদি 100 ধরে নিই, ঠিক আছে? তাহলে 15% ব্যয় করে, তাহলে ব্যয় কত হবে, ব্যয় হবে আমার হচ্ছে 15%, আমার 100 না ধরলেও হতো। তাহলে 15% ব্যয় করে, আবার ব্যয় কত টাকা করে, 75 টাকা। তাহলে পার্সেন্টেজের হেরফের আর টাকার হেরফের আমরা কী করব, সমান করে দেবো, ঠিক আছে? এটাই ব্যয়, 15%ই ব্যয়, আবার 75 টাকাও ব্যয়, তাহলে এই দুটো কী হবে, সমান হয়ে যাবে। তাহলে একের ভ্যালু কত, 75/15, আর আমাদের হচ্ছে 100 বের করতে হবে। তাহলে 100-র ভ্যালু কত, 75/15 ইন্টু 100। এটা তোমাদের হচ্ছে এখানে 100 না ধরলে কোনো যাই আসে না, 100 না ধরলেও কোনো ব্যাপার না। এটা কাটো, তাহলে কত হবে, 5 ইন্টু 100 মানে হচ্ছে 500। তাহলে তার আয় কত টাকা, আয় হচ্ছে 500 টাকা। এই খুবই ইজি অঙ্ক, এই অঙ্কও কিন্তু পরীক্ষায় এসছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো 14 নম্বর কী বলছে, যে এই অঙ্কটা তোমরা আমরা শর্টসে দেখেছো, খুবই সোজা অঙ্ক। এগুলো অঙ্ক পরীক্ষা আসে একটা করে দেওয়া দরকার, আমি করিয়ে দিচ্ছি, যেহেতু আমাকে প্রত্যেকটা টাইপ টাচ করে যেতে হবে। দেখো কী বলছে, একটি বাচ্চাকে গুণ করতে দেওয়া হলো কোনো একটা সংখ্যাকে, সে 5/3 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, ও 3/5 দ্বারা গুণ করে দিয়েছে। তাহলে তার ভুল কত হয়েছে, দেখো করতে হতো কত দিয়ে, 5/3 দিয়ে করতে হতো, এটা দিয়ে করতে হতো, ঠিক আছে? এটা দিয়ে করতে হতো, ও করে ফেলেছে কত দিয়ে, 3/5 দিয়ে, উল্টো করে ফেলেছে। তাহলে এইবার কোনো সংখ্যা, আমার সংখ্যাটা কত ধরবো, সংখ্যাটা দেখো এখানে 3 আছে আর এখানে 5 আছে, এই দুটো লসাগু নিয়ে নাও। 3 আর 5 লসাগু কত, 15। তাহলে আমি সংখ্যাটা 15 ধরে নিই, সংখ্যাটা কত ধরবো, 15। আমার তাহলে পেতে হতো কত, পেতে হতো 5/3, তার মানে আমার পেতে হতো হচ্ছে 25। আমি পেয়েছি কত, আমি পেয়েছি হচ্ছে 3/5, মানে কাটলে হচ্ছে 3×3 = 9। তাহলে পেতে হতো 25, পেয়েছি 9, ঠিক আছে? তাহলে কত কম পেয়েছি, আমি পেয়েছি 16 কম, কার উপরে, 25-এর উপরে, ঠিক আছে, ইন্টু 100। তাহলে এটাতে কাটলে কত হবে, 4, আর 4 কত হচ্ছে 64% কী হবে, ওর এরর হবে বা ভুল হবে। কত পার্সেন্ট ভুল হবে, 64%। এই অঙ্কটা আরও সোজাভাবে করা যায়, ঠিক আছে? তো অনেকে হচ্ছে শর্টসে এটা সোজাভাবে করেছিল, কোর্টে আমাকে বলছিল যে হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওরা বড় দেখাতে চাইছিল যে স্যার এটা মানে বড় না, মানে বলতে চাইছিল যে স্যার এটা এইভাবে হয়, এইভাবে হয়। যাই হোক, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, তোমরা হচ্ছে এটা শর্টেও করতে, আরও শর্ট করা যায়, অনুপাত করলে এটা আরও সোজা হয়ে যাবে, ঠিক আছে? অনুপাত যদি করা যায় তাহলে আরও সোজা হয়ে যাবে। আচ্ছা করে দেখি তো অনুপাত দিয়ে কী হচ্ছে। দেখো একভাবে করলে আবার অত ইয়ে হয় না, স্যাটিসফ্যাকশান হয় না, হ্যাঁ 2-3 ভাগে করতে হয়। দেখো অনুপাত দিয়ে করলে দেখো কত সোজা হবে। দেখো আমাদের করতে হতো কত, 5/3 দিয়ে, করে ফেলেছে কত, 3/5। আমি যদি অনুপাত নিই, ঠিক আছে, তাহলে অনুপাত দেওয়া মানে এই দুটোকে হচ্ছে তোমার 15 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, বা কোনাকুনি গুণ করলে হতো, যাই হোক 15 দিয়ে করলাম। তাহলে এটা একবারে আসবে 25 কত আসবে, 9, একবারে 25:9 আসবে। হ্যাঁ 15 ধরা দরকারই নেই, ঠিক আছে, এই অনুপাত করলে। তাহলে 25 পেতে হতো, পেয়েছি 9, কম পেয়েছি কত, 16 কম পেয়েছি কার উপর, এই আগেরটার উপর বলেছি আমি, এটি ইন্টু 100, ঠিক আছে? তাহলে এটাও একটা কাটাকাটি করলে কথা হবে, আলটিমেটলি ওই 64ই আসবে, ঠিক আছে? তো দেখো ওটা তো এই সংখ্যাটা ধরে নিলে অঙ্কটা হচ্ছে সোজা হয়, মানে বুঝতে সুবিধা হয়, এটা একটু অনুপাত একটু ইয়ে হবে। যাই হোক, যেভাবে ইচ্ছা করবে তোমরা। নেক্সট 15 নম্বর অঙ্ক দেখো, এই জনসংখ্যার অঙ্ক দিয়ে আমি দুটো অঙ্ক রেখেছি, ঠিক আছে? একটা অঙ্ক আমি করে দেবো, আর পরের অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, করে আমার কমেন্টে কমেন্ট করবে অবশ্যই, তাহলে এনগেজমেন্টটা বাড়বে, ঠিক আছে? কী বলছি, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায়, যদি এখন বর্তমান 50,000টা কত, হ্যাঁ 50,000 হয়, তা 2 বছর কত, 2 বছর পর কত হবে। দেখো এটা কেমন করে করা, এটা তোমরা জানো, আমার সাথে যারা যুক্ত আছো, যে আমি প্রথমে কী করি, আমি প্রথমে এই 4%কে ভাঙাই। আমি কালকে না, মানে আমি হচ্ছে ভিডিওর আগে আমি লিখে দিয়েছিলাম যে 4% মধ্যে কত, 4% মানে হচ্ছে 1/25। যারা জায়গাটা স্কিপ করে গেছো, এই পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, ওটা ভালো করে মুখস্থ করে নাও, বারবার লাগবে, ঠিক আছে? তার মানে জনসংখ্যা যদি এখন 25 হয়, তাহলে 25-এর আগে কত হবে, 26 হবে 1 বছর পরে, ঠিক আছে? তো কয় বছর চেয়েছে আমাদের, 2 বছর, তাহলে আমরা জাস্ট এটা 2 বার লিখবো। কতবার লিখবো, 2 বার লিখবো, ঠিক আছে? এবার কী করবো আমরা, এইবার হচ্ছে আমরা গুণ করবো। 25 স্কোয়ার কত,
625, 25 গুণ করলে 625 হয়, আর 26 গুণ করলে 676 হয়। ঠিক আছে, এটার ভ্যালু দেওয়া আছে। এটার ভ্যালু কত দেওয়া আছে? এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 50,000। তাহলে আমাদের এইটার ভ্যালু কত? এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে এটার উপায় কি? উপায় হচ্ছে যেটা দেওয়া থাকবে ওটা আমরা উপরে লিখবো, 50,000 আমরা উপরে লিখবো, বাই 625 আমরা নিচে লিখবো। ঠিক আছে, যেহেতু এটা আছে, তাহলে আর এখানে কত লিখবো? ইন্টু দিয়ে লিখবো হচ্ছে 676, এটা তোমরা জানো। ঠিক আছে, তো 25 দিয়ে কাটাকাটিগুলো কত হবে? এটা হবে হচ্ছে 25। ঠিক আছে, আর এটাতে কাটাকাটিগুলো কত হবে? 2 পর কটা শূন্য? 1 2 3 শূন্য। ঠিক আছে, তা আবার 25 দিয়ে করো, দেখো 8 25 কত হয়? 8 25 200, সঙ্গে একটা শূন্য, তার মানে 6 8 8, লাস্টে 80 অপশান হবে। লাস্টে 80 একটাই অপশান দেখতে পাচ্ছি আমি, 54080। তার মানে 54,080, এইটা হবে হচ্ছে 2 বছর পর জনসংখ্যা। ঠিক আছে, আমি গুণটা করলাম না, করে দেখো এটাই হবে। শূন্য কত? শূন্য, দেখো 5 8 40, লাস্টে 8 হচ্ছে, তাহলে লাস্টে 8 একটাই অপশানে আছে। ঠিক আছে, বেশি অপশানে নেই, তাহলে এটা হবে অ্যান্সার। তো এইভাবে করে অঙ্কগুলো করতে হয়। তো 15 নম্বর আমি করে দিলাম, তাহলে 16 নম্বর কী চাইবো? আমি তোমাদের কাছে হোমওয়ার্ক চাইবো। ঠিক আছে, নেক্সট দেখো 16 নম্বর, হুবহু 1 নম্বরের মতো, সরি 15 নম্বরের মতো কী করতে হবে? এটাকে 3 বছর বলেছে যেহেতু, তাহলে 3 বার লিখতে হবে। 10% মানে কত? 1/10। তার মানে 10% মানে কত? এটা আমি অল্প একটু করে দিচ্ছি। 10% মানে কত? 1/10। তাহলে 10 থাকলে কত হবে জনসংখ্যা? 10 আর আগে যেহেতু বাড়বে জনসংখ্যা, 11 হবে। কতবার লিখবো এটা? 3 বার লিখবো। ঠিক আছে, কতবার লিখবো এটা? 3 বার লিখবো। তাহলে এখানে 1000। ঠিক আছে, এই 1000-এর ভ্যালু দেখো দেওয়া আছে। 1000-এর ভ্যালু হচ্ছে 64,000। তাহলে এই 3টা গুণ করে কত হবে? 11 হচ্ছে কত হয়? 1331 হয়। তাহলে এর ভ্যালু বের করতে হবে আমাদের, ব্যাস। তাহলে এটা কত দিয়ে গুণ করা আছে? 1000 আছে, মানে 64, এটাকে 64 দিয়ে গুণ করে দাও, মানে লাস্টে 4 অপশান, ওই 85,185 হবে, না করলেও বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটাকে কত দিয়ে গুণ করা আছে? এটা থেকে 64 দিয়ে গুণ করা আছে। ঠিক আছে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? এটাকে আমরা 64 দিয়ে গুণ করবো, তার মানে 4 1 4, লাস্টে 4 হবে। দেখো একটা অপশানের শেষে 4 1 4 আছে, সেটা হচ্ছে অপশান বি। তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষার সময় অঙ্ক করার ক্ষেত্রে এই অপশানগুলো খুব ভাইটাল, যে সবসময় অঙ্কগুলো করতে হয় না, তোমাদের হচ্ছে অপশান দেখেও অঙ্ক করা যায়। দেখো এটা আমি হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম, কিন্তু করে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো 17 নম্বর, এই অঙ্কগুলো খুব ভালো লাগে আমার। ঠিক আছে, যে একজন ছাত্র পরীক্ষায় কী হলো? 20% নাম্বার পেলো, পাওয়ার পর 30 নম্বরের জন্য ফেল করে গেল। আর একজন ছাত্র 32% নাম্বার পেলো, সে হচ্ছে কী হলো? পাশের নাম্বারের থেকে 42 নাম্বার বেশি পেয়ে গেল। তাহলে বলছে পাশের নাম্বারের শতাংশ কত? মানে পাস নম্বরও বের করতে হবে। দুরকম কোশ্চেন হয়, যে পাস নম্বর কত বা পাস নম্বর কত পার্সেন্ট। ঠিক আছে, এখানে চেয়েছে পাস নম্বর কত পার্সেন্ট, একটু অ্যাডভান্স চেয়েছে। দেখো তাহলে একটা ছেলে কী পেলো? একটা দেখো, পরীক্ষা কত হয়? সবসময় 100%-এর মধ্যে। ঠিক আছে, এটা আমি না লিখলেও পারতাম, লিখে রাখলাম। তো একটা ছেলে কী হয়েছে? একটা ছেলে 20% পেয়েছে। 20% পাওয়ার পর কত নাম্বারে ফেল করেছে? 30 নাম্বার ফেল করেছে। তার মানে ছেলেটাকে যদি আমি আরও 30 নাম্বার দিয়ে দিই, তাহলে কী হবে? সে পাস করে যাবে। তার মানে ওর আরও 30 নাম্বার দরকার, তার মানে +30 করতে হবে। তাহলে এই ছেলেটা কী হলো? পাস করে গেল। ছেলেটা কী হলো? পাস করে গেল। এবার আর একজন ছেলে আছে, সে 32% পেয়েছে। 32% পাওয়ার পর দেখলো যে এত পার্সেন্ট আমার পাস করতে লাগতোই না, এত পার্সেন্টকে আমার পাস করতে লাগতোই না। কত বেশি পেয়ে গেলাম? আমি 42 বেশি পেয়ে গেলাম। বলছি এখান থেকে 42 কমিয়ে দাও, কমিয়ে দিলেও আমার কোনো অসুবিধা নেই, তাও আমার পাস থাকবে। তাহলে এটাও পাস, এটাও পাস, জাস্ট এটা সমান করবো, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। এইবার কি? পার্সেন্টেজগুলো একদিকে আনবো আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবো, আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো পার্সেন্টেজগুলো একদিকে আনা মানে কি? এখানে 20% আছে, এখানে 32% আছে, একে কান ধরে দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 20% মাইনাস 32% সমান সমান, এদিকে কত ছিল? -42, আর এটা গেলে প্লাস ছিল, এটাও কী হবে? -30 হয়ে যাবে। তাহলে দেখো কত হচ্ছে এটা? 32 আর 20 মানে -12% সমান সমান, এই দুটো করলে মাইনাস কত হচ্ছে? 72। উভয় দিক থেকে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1% মানে কত হবে? 1% মানে হচ্ছে 72/12। আর মোট নাম্বার বের করি আমি আগে, মোট নাম্বার কত? 100%। তাহলে 72/12 ইন্টু কত? 100। তাহলে 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 6। তার মানে মোট পরীক্ষা হয়েছিল কত নম্বরের মধ্যে? 600 নম্বরের মধ্যে। তো প্রশ্ন এটাও আসে যে মোট পরীক্ষা কত নম্বরের মধ্যে হয়েছিল? ঠিক আছে, 600 নম্বরের মধ্যে। প্রশ্ন আসে পাস মার্কস কত? ঠিক আছে, আবার প্রশ্ন আসে পাশের শতকরা মার্কস কত? আমরা তিনটাই করব। আমরা কি পেলাম? যে মোট নাম্বার হচ্ছে আমার 600। এইবার আমরা বের করব পাস মার্কস কত, তারপরে পাসের পার্সেন্টেজ কত। তাহলে দেখো এগুলো সব পাস মার্কস, এই দুটোই কিন্তু হচ্ছে পাস মার্কস, যে এতটুকু মার্ক আর লাগতো। 20% পাওয়ার পর আরও 30 নম্বর লাগতো। তাহলে 620% বার করো, তার সাথে 30 যোগ করে দাও, তাহলে 5 মার্কস বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা মুখোমুখি হয়, একটা ঢাকানো মানে কি? 600-র মধ্যে আমি একটা শূন্য ঢাকিয়ে দিলাম, মানে কি 10% পেলাম। 10% যদি 60 হয়, তাহলে 20% কত হবে? 120 হবে। ঠিক আছে, তাহলে 20% কত হবে?
20% মানে হচ্ছে কত হবে 120। তাহলে 20% পাওয়ার পরও কি ওর আরও 30 নাম্বার লাগে পাস করতে। তার মানে কি এর সাথে 30 নাম্বার যোগ করে দাও, তার মানে কি 150 নাম্বার লাগে ওর পাস করতে। কত লাগে 150 নাম্বার লাগে। তার মানে একটা পরীক্ষায় 600-র মধ্যে 150 পেতে হয়। তাহলে পাস মার্কসের পার্সেন্টেজ কত, কী করবো আমরা 150 উপরে লিখবো বাই 600 লিখবো ইন্টু কত করবো 100 করবো, ব্যাস। তাহলে হচ্ছে শতকরা মার্কস বেরিয়ে যাবে। এই দুটো শূন্যের সাথে এই দুটো শূন্য ক্যান্সেল, ঠিক আছে। 6 দিয়ে যদি আমি 150কে কাটি তাহলে কত হবে জানি না, 6 দুগুণে 12, ঠিক আছে, 15 5 6 30 25, ঠিক আছে। তার মানে কি 25%। তাহলে দেখো 3টা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন যে পরীক্ষা কত নম্বরের মধ্যে হয়েছিল 600 নম্বরের মধ্যে, পাস মার্কস কত, পাস মার্কস হচ্ছে 150, হ্যাঁ। পাশের শতকরা মার্কস কত, পাশের শতকরা মার্কস হচ্ছে 25%। দেখো 25% অপশান রয়েছে আমাদের ডিতে। তাহলে আমাদের তিনটে এই প্রশ্ন দিলে 3টে প্রশ্নই করে, আমি 3টে প্রশ্ন উত্তর ওই জন্য করে দিলাম। এখন পরীক্ষায় তোমাদের যে প্রশ্নই করুক, এরকম অঙ্ক দিয়ে যে প্রশ্নই করুক, পাস মার্কস কত বলুক, হ্যাঁ, বা হচ্ছে ছেলেটা কত পেয়েছিল সেটা বলুক। ছেলেটা কত পেয়েছিল যদি বলে তো কত হবে 20% পেয়েছিল, মানে 120 পেয়েছিল প্রথম ছেলেটা, ঠিক আছে। বা যদি বলে পাস মার্কস কত 150, পাশের শতকরা মার্কস কত 25। বোঝা গেল। নেক্সট দেখো ভোটের অঙ্ক শুরু আমাদের। ভোটের অঙ্কগুলো আমরা করবো, প্রচণ্ড গরম ঘেমে একদম শেষ। যাই হোক লেখো না। দেখো একটি নির্বাচনে 2জন প্রার্থী ছিল, মাত্র 2জন প্রার্থী। এক প্রার্থী 38% ভোট পেয়ে 7200 ভোটে হেরে গেল। তাহলে বলছে মোট ভোটার সংখ্যা কত। বেশ সোজা অঙ্ক। দেখো মোট ভোটার যদি আমরা 100% ধরি, ঠিক আছে, মোট ভোটার আমরা 100% ধরবো। 100% কখন ধরবো, যখন কোনো ভোট ক্যান্সেল হবে না। যখন কোনো ভোট ক্যান্সেল হবে না তখন মোট ভোট 100% ধরবো। যদি কোনো ভোট ক্যান্সেল হয় তখন মোট ভোট 100x ধরবো, ঠিক আছে। এই দুটোই করতে হয়। তাহলে দেখো একজন প্রার্থী 38% পেলো, একজন প্রার্থী কত পার্সেন্ট 38। তাহলে একজন যদি 100 মধ্যে 38 পায় তাহলে আরেকজন কত পাবে, আরেকজন নিশ্চয়ই 62 পাবে, ঠিক আছে। তো দেখো এবার যদি 62 পেলো যখন, তাহলে এদের দুটোর মধ্যে হেরফের কত হলো পার্সেন্টেজের হেরফের দেখো কত হচ্ছে 38 আর হচ্ছে 62। তার মানে 12 আর 12 মানে 24% হেরফের, ঠিক আছে। 24% হেরফের হলো। আর ওদিকে ভোটের সংখ্যার হেরফের কত হয়েছে 7200। তাহলে 24%-এর ভ্যালু কত, 24%-এর ভ্যালু হচ্ছে 7200, ঠিক আছে। তাহলে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু হচ্ছে 7200 বাই 24। আমাদের বের করতে হবে কত 100%। মোট ভোটার মানে হচ্ছে 100%। তাহলে আমরা বের করবো 100% মানে হচ্ছে 7200 বাই 24 ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। তাহলে এটাতে কাটলে কত হচ্ছে দেখো 3 24 72, 300 সাথে হচ্ছে আরও দুটো শূন্য, তাহলে 3-এর পর 4টা শূন্য, অর্থাৎ 30,000 হচ্ছে মোট ভোটারের সংখ্যা। তাহলে দেখো এটা অপশান কত রয়েছে, অপশান বিতে রয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা ভোটের অঙ্কগুলো করবো। নেক্সট অঙ্ক দেখো 19 নাম্বার। কি বলছে, 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যোগ্য ভোটারদের 80% তাদের ভোট দিয়েছেন, ঠিক আছে। যারা যোগ্য মানে যারা ভোটার তাদের মধ্যে 80% ভোট দিয়েছে, 5% ভোট বাতিল হয়ে গেছে। আর একজন প্রার্থী 10,545 ভোট পেয়েছে, যা বৈধ ভোটের 75%। মোট ভোটার সংখ্যা কত। খুব ভালো অঙ্ক। দেখো এখানে কী বলেছিলাম যে যদি ভোট বাতিল হয় তখন আমরা মোট ভোট কত ধরবো, মোট ভোট ধরবো হচ্ছে 100x, ঠিক আছে। এর মধ্যে কতজন ভোট দিয়েছে, এর মধ্যে তাহলে ভোট দিয়েছে কতজন, এখানে দেখো ভোট দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। ভোট দিয়েছে কত 80% ভোট দিয়েছে, তাহলে 80% কত হবে 80x হবে, ঠিক আছে। এইবার এই ভোটের মধ্যে 5% ভোট কী হয়েছে, 5% ভোট ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এর 5% বের করো। তাহলে সমস্যা কি, যখন আমরা ভ্যালিড ভোট বা বৈধ ভোট বের করব তখনই ভুলটা হবে এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। আর কোথাও ভুল হওয়ার মানে জায়গা নেই। এখান থেকে 5% মানে 5 বিয়োগ করে দেবে সবাই, কিন্তু না 80-র 5% মানে 5 হবে না। দেখো 80x ইন্টু 5% করো, 4 হবে, 4। এই দুটো কাটলে এই দুটো না, একটা করে শূন্য কাটো, আচ্ছা 20 দিয়ে কাটো, এটা হবে 5, এটা হবে কত 4, এই 5 5 কেটে যাবে, তার মানে কত 4x। 5% মানে কত 5% ভোট কমা মানে ভোট বাতিল হওয়া মানে বৈধ ভোট হচ্ছে 76x, যেহেতু 4x বেরোলো। 5% মানে কত বেরোলো, 5% মানে 5x না 4x বেরোলো। তাহলে 76x হচ্ছে মোট বৈধ ভোট, ঠিক আছে। এইবার কি বলছে যে একজন প্রার্থী 10,545 ভোট পেয়েছে, যা মোট ভোটের কত, মোট বৈধ ভোটের মানে এর হচ্ছে কত 75%। তাহলে 76x এর 75%, 75% মানে 75/100। এটা মানে কত, এটা মানে হচ্ছে 10,545, ঠিক আছে। এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলেই আমাদের কী বেরোয় যাবে, আমাদের হচ্ছে এক্সের মান বেরোবে।
ঠিক আছে। তাহলে একেবারে যদি আমরা এক্সের মান বের করি এখান থেকে, তাহলে কত হবে 10,545 গুণন 100, নিচে আসবে হচ্ছে 75 গুণন 76, ঠিক আছে। 25 দিয়ে কাটলে কত হবে এটা 3, এটা কত হবে 4, এটা দিয়ে কাটলে হবে 19। এবার এটা 19 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, ঠিক আছে। 5 19 95, 10 104, আবার 5 19 95, তাহলে কত হচ্ছে 5 19 95, আবার 5 355, এটাতে কাটলে হচ্ছে কত হবে 3 18 54 আর 5, তার মানে এক্সের ভ্যালু কত বেরোচ্ছে, এক্সের ভ্যালু বেরোচ্ছে 185। তাহলে এক্সের ভ্যালু যদি 185 বের হয় তাহলে মোট ভোটার সংখ্যা কত 100x, ঠিক আছে। তার মানে 100 গুণ এক্স মানে কত 185, তার মানে কত 18,500 হচ্ছে মোট ভোটার সংখ্যা, ঠিক আছে। মোট ভোটার সংখ্যা কত 18,500। দেখো এটা কত নম্বর অপশন রয়েছে, অপশান রয়েছে হচ্ছে বিতে, ঠিক আছে। এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের একটু খেয়াল করে করতে হবে। মেন ভুল হয় এই অঙ্কের ক্ষেত্রে যে 5% মানে ক্যান্সেল ভোট, মানে এখান থেকে 5 বাদ দিয়ে এখানে 75 লিখে দেবে, এইখানে 75 লিখলেই অঙ্কটা ভুলে যাবে। যদি অঙ্কটা বুঝতে না পারো একবার রিমাইন্ড করে আবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো 20 নম্বর লাস্ট অঙ্ক কী বলছে যে একটি ভগ্নাংশের লব 50% বৃদ্ধি পায় এবং হর হচ্ছে 28% যদি হ্রাস পায় তবে ভগ্নাংশের মান গিয়ে দাঁড়ায় 25/36। তাহলে মূল ভগ্নাংশ কত? এটাও খুব সোজা অঙ্ক। এটা আমরা কী করবো, মূল ভগ্নাংশটা আমরা x/y ধরে নেবো, ঠিক আছে। এরকম বড় করে টান দেবো, x/y ধরে নেবো, এখানটা গুণ চিহ্ন দেবো, এখানটা গুণ চিহ্ন দেবো। এইবার বলছে যে লব কত পার্সেন্ট বৃদ্ধি পায়, লব পায় 50% বৃদ্ধি। তাহলে 50% বৃদ্ধি মানে কত, বৃদ্ধি বলেছে, তার মানে কি এখানে আমি 100 যোগ 50 করবো, উপরে 50 শুধু লিখবো না, কিন্তু 50% বৃদ্ধি। তোমরা যদি বৃদ্ধির কনসেপ্ট দেখতে চাও, আগে আমি যখন ভিডিও শুরু করি তখন যে অঙ্কগুলো করালাম ওখানে কিন্তু আমি বৃদ্ধির কনসেপ্ট দিয়েছি যে একটা জিনিসকে বৃদ্ধি করতে গেলে কী করতে হয়, 100 সাথে যোগ করে লিখতে হয়। তাহলে 100 যোগ 50 মানে 150, আর নিচে হ্রাস পায় তাহলে 100 থেকে বিয়োগ করবো নিশ্চয়ই, 100 থেকে 28 বিয়োগ করলে কত হবে 72, ঠিক আছে। এই হওয়ার পর ভগ্নাংশটা কত দাঁড়ায়, এই হওয়ার পর ভগ্নাংশটা দাঁড়ায় হচ্ছে 25/36, ঠিক আছে। তাহলে আমাদের মূল ভগ্নাংশ মানে x/y মান বলতে হবে। এটাতে কাটো কত হবে 2, এটাতে কাটো কত হবে 6, এই 2 দিয়ে এটা কাটো কত হবে 3, তার মানে x/y কত হচ্ছে, এটা এদিকে কান ধরে আসলে এদিকে 1 রয়েছে, মানে কিছু না মানে 1 রয়েছে 1/3। তাহলে মূল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশ হচ্ছে 1/3। দেখো এটা অপশান ডিতে রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের 20টা অঙ্ক। প্রচণ্ড গরম, ঠিক আছে। যাই হোক, এই জন্য আমরা 2 দিন ভিডিও করতে পারিনি। যাই হোক, তোমরা সকলেই ভালো থাকবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানাবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে।